আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে রেকর্ড ভাঙলেন মোদি, মুকুটে নয়া পালক। শত শত বছর আগে মীর জাফরের বিশ্বাসঘাতকতা, অজানা তথ্য দিলেন তার বংশধররা। গাজাবাসীকে রাফা ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ। ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ভারতীয় নারী, ফাঁসির আদেশ আগামী 16 জুলাই। আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের তার মুকুটে নয়া পালক। এবার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবারও তার মুকুটে নয়া পালক। এবার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে অর্ডার অব দ্য মোস্ট অ্যাসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিসে সম্মানিত করেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বু নন্দী নদাইতোয়া। এ নিয়ে মোদির ঝুলিতে এলো 27টি আন্তর্জাতিক সম্মান। এর আগে 6 এবং 7 জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছান মোদি। রিও ভি জেনেরিওর গ্যালারি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এ নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখেন মোদি। ব্রাজিলে পৌঁছাতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। ব্রিক্স সম্মেলন শেষে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মুর্শিদাবাদ শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি আর ইমামবাড়া থেকে কিছুটা এগিয়ে গেলে রাস্তার পাশেই একটা ভগ্নপ্রায় সিংহ দরজা। লাল ইট বেরিয়ে এসেছে, কোথাও ভেঙে পড়েছে। আবার সিংহ দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই কেমন গা ছমছম করে ওঠে। বিশেষ করে একটা পুরনো নীল রঙের বোর্ডে চোখ পড়লে মনে হয় যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গিয়েছি 268 বছর আগে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুর্শিদাবাদ শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি আর ইমামবাড়া থেকে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার পাশেই একটা ভগ্নপ্রায় সিংহ দরজা। লাল ইট বেরিয়ে এসেছে, কোথাও ভেঙেও পড়েছে। সিংহ দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বিশেষ করে একটা পুরনো নীল রঙের বোর্ড চোখে পড়লে মনে হয় যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গিয়েছি 268 বছর আগে। কিছু ইতিহাসবিদ মনে করেন সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এই প্রাসাদেই, আবার ভিন্ন মত রয়েছে। সেই মতটা হলো গঙ্গার পশ্চিম তীরে সিরাজের প্রাসাদ। মনসুরগঞ্জ প্রাসাদেই বন্দী সিরাজকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয়। ইতিহাসবিদ রজত কান্ত রায় বলেছিলেন, মীর জাফর বাংলার মুঘল আশ্বারোহী বাহিনীর বক্সী ছিলেন, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে পে মাস্টার জেনারেল বা প্রধান সেনাপতি। তারপরেই ছিলেন রায় দুর্লভরাম সোম। তিনি ছিলেন বিদেশি, আরব বিদেশি নাজাব থেকে এসেছিলেন তিনি। গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডাইনিবিদ্যার অনুশীলনের অভিযোগ তুলে ভারতের বিহারের পূর্ণিয়ার একটি গ্রামে একই পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মারধর করে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গ্রামের একটি জলাশয় থেকে সোমবার তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দিন কয়েক আগে ওই গ্রামেরই একটি বাচ্চার মৃত্যু হয়। এরপরই অভিযোগ উঠে ওই ঘটনার জন্য বাবুলাল উরাওর পরিবার দায়ী। তারই জের ধরে রবিবার রাতে বাবুলাল উরাও এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়।
পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল বার্তা সংস্থা ANI-কে জানিয়েছে, ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে এ পর্যন্ত 2 মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া এক ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির আদেশ আগামী 16 জুলাই কার্যকর হয়ে বলে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া একজন ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির আদেশ আগামী 16 জুলাই কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। নিমিষা প্রিয়া জীবন বাঁচানোর জন্য গত বেশ কয়েক বছর ধরে লড়েছেন। স্থানীয় একজন ইয়েমেনি ব্যক্তিকে হত্যা করার অভিযোগে সেই দেশের আদালত নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। তালাল আব্দু মাহতি নামে ওই নিহত ব্যক্তিকে নিমিষা প্রিয়ার ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে জানা যায়। 2017 সালে তার টুকরো টুকরো করা দেহ একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। নিমিষা প্রিয়ার আত্মীয় স্বজন ও সমর্থকরা ইতিমধ্যেই মাহাদির পরিবারকে ব্লাড মানি দিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। এরই মাঝে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা হওয়ার ধারণা করা হচ্ছে সেই শেষ পথটাও বোধহয় বন্ধ হয়ে আসছে। নিমিষার প্রাণ বাঁচানোর জন্য তার পরিবার ও সমর্থকদের হাতে আর সপ্তাহখানেকও সময় নেই। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। র্যাব 9 ও র্যাব 14 এর যৌথ অভিযান করে সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলার পলাতক আসামি সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন শমসখালী এলাকার সোহেল আহমেদ হত্যা মামলার এজাহার নামীয় 1 ও 2 নং পলাতক 2 জন আসামিকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব 9 KM শহীদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরে খানসামা উপজেলার 5 নং ভাবকি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত জাতির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি নিয়ে আয়োজিত আলোচনা সভায় কতিপয় সন্ত্রাসী ন্যাক্কারজনক ও নৃশংস হামলার ঘটনায় আহত নেতাকর্মীদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় চৌধুরী রাইস মিল চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর 4 সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরী, খানসামা উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল শাহ সহ আরো অনেকে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অবহিত করতে চাই, আপনি এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখুন অপরাধ কোথায়। যদি আমরা অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন, আর যদি আক্তারুজ্জামান মিয়া সহ তার এদিকে নওগাঁর নিয়ামতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিয়ামতপুর দলিল লেখক সমিতি নেতারা। আজ শনিবার দুপুর 2টায় উপজেলা নিয়ামতপুর কমিউনিটি ও কনভেনশন সেন্টার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি মুজাফফর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 22 জুন কাজী শামসুল আলম নামের এক ব্যক্তি দলিল লেখক সমিতির সভাপতি মুজাফফর হোসেনের কাছে 2টি দলিল করেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সারাদিনব্যাপী ফতুল্লা বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ, নাসির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন আহমদ, সাগর, উজ্জ্বল, সৌরভ, শামীম, সজীব, স্বপন, সাকিব, আনিস, ফারুক আহমেদ, শাকিল মোল্লা, জুম্মন আহমেদ, আলিম ইসলাম, রিপন কুমার, ফেরদাউস আহমেদ, রাজ আহমেদ, আকাশ, মাসুম খান, ফয়সাল, মৃদুল হাসান, সোহেল সহ আরও অনেকে। পাবনার ঈশ্বরদী সারা ইউনিয়নে বালুমহল দখলকে কেন্দ্র করে আবারও এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত লালপুরে কুখ্যাত কাকন বাহিনী শনিবার সকালে স্পিডবোট ও নৌকাযোগে এসে গুলি চালায়। এতে ঘাস কাটতে গিয়ে গুলিবিদ্ধ হন রাখাল সোহান হোসেন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঈশ্বরদী থানায় পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে পাবনা জেলা গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত 12 জুলাই শনিবার বিকেল 4টায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুল সাত্তার মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি নূর হোসেন নিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল। গণ অধিকার পরিষদ পাবনা জেলার শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ নবীর উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শাহাবুদ্দিন জনি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান সহ আরও অনেকে। নেতৃবৃন্দ এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে চান। বাংলাদেশের 16 বছরে যে সন্ত্রাসী ফ্যাসিবাদী রাষ্ট্র শেখ হাসিনা কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদীদেরকে আপনারা কিন্তু পাবনা থেকে উচ্ছেদ করেছেন। তো নব্য যদি কেউ ফ্যাসিবাদী তৈরি করে, তাদের উচ্ছেদ করতেও বেশি সময় লাগবে না। উৎসব মুখর পরিবেশে ভালুকা উপজেলার 11 নং রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া ছমির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আরাফত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উক্ত খেলায় উপভোগ করতে দুপুর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে শত শত লোকের সমাগম ঘটে। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও 11 নং রাজৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ উপজেলা ইউনিয়ন ও বিএনপির সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দিনে আপনারা জানেন 2006 সালের 21শে অক্টোবর রাজধানীর মিটফুড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর শনিবার বিকেল 5টায় ভৈরব দুর্জয় মোড় নুরানী মসজিদের সামনে ভৈরবের সর্বস্তরের জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক শরীফুল হক জয়, যুগ্ম সদস্য সচিব শিহাবুদ্দিন তুহিন, ভৈরব উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাইজার, জাতীয় নাগরিক পার্টি ভৈরবের প্রতিনিধি আর কে রিশান সহ আরও অনেকে। বিগত 9 তারিখ জনসম্মুখে বলা বাজায় আপনার নেতৃত্বে বিএনপি যুবদলের কেরালা আমার মায়ের বুককে যেভাবে খালি করেছে, এতে প্রমাণ করে আপনার নেতৃত্ব আমরা আশাবাদী না। কোন পরিবারতান্ত্রিকের কোন কারো পা চাটা, কোন দল, কোন লীগ, এখানে যে ছেলেগুলো আসছে এগুলা কিন্তু কোন পরিবারতান্ত্রিক অভিভাবক চিনে না। এগুলো ছিল বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। একটাকে 4 মাস থেকে 5 মিনিটে আপনাদেরকে উৎখাত করে দিবেন। রাজবাড়ী সূর্যনগরে তৈরি হচ্ছে আধুনিক প্ল্যাটফর্ম। সূর্যনগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার একটি রেলওয়ে স্টেশন। 1862 সালের 29 সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলওয়ে উদ্বোধন করা হয়। এই লাইনকেই বর্ধিত করে 15 নভেম্বর 1862 সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন শাখা উন্মোচন করা হয়। এ সময় কুষ্টিয়া থেকে গোয়ালন্দ ঘাট লাইনের স্টেশন হিসাবে সূর্যনগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই স্টেশনে কোনো প্ল্যাটফর্ম না থাকায় নতুন করে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে। অবহেলিত অবস্থা পড়েছিল, সেই প্রেক্ষাপটে এলাকার উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের এই স্টেশনটি অতি প্রয়োজনীয় ছিল। তাই আমাদের স্টেশনটি 17 বছর পরে আমরা নতুন একটি কার্যক্রম শুরু করে যাচ্ছি, এতে আমাদের খুব ভালো লাগতেছে। আগে উঠতে পারতাম না, এখন উঠতে পারি। এখন সমস্যা হবে না, কারণ আগের মতন যাতায়াত করতে অনেক সহজ হবে। আগে তো উঠা যাইতো না এরকম কারণে। আর আপনার আগে আমরা অনেক ছোটবেলাতে দেখতেছি স্টেশনে উঠতে অনেক কষ্ট হইতো, এখন আর সেভাবে আগের মতন কষ্ট হবে না, মানুষ উঠতে পারবে ঠিক মতন। এখন আমরা ঢাকাও যাতায়াত করতে পারবো। আরো আপনার মনে করেন স্টেশন হলে আমাদের অনেক ভালো হবে, আমরা যাতায়াত সুবিধা মতো করতে পারবো। আমরা চাই এইভাবে আরো উন্নত যেন আমাদের সুজনগর আরো ভালোভাবে উন্নতি হয়, আরো পরিবেশন যেন আরো অনেক ভালোভাবে হয়, আমরা যেন আরো দেখতে পারি। তো আর আমরা চেষ্টা করি স্টেশনটা আরো সফলতা আগে নিতে, আর আমাদের পাশেই থাকবেন আপনারা যেখান থেকে দেখতেছেন। ইনশাল্লাহ খুবই ভালো, যেহেতু 125 বছর পরে আমাদের এই অবহেলিত, যদিও এই সূর্যনগর স্টেশনটা একসময় অনেক জমজমাট ছিল রেলওয়ে স্টেশন হিসেবে, কিন্তু বিগত কিছু বছর যাবত এখানে প্ল্যাটফর্ম না থাকার কারণে সূর্যনগর আসলে ট্রেন সবগুলা থামে না। মেল ট্রেন একসময় থামতো, সে মেল ট্রেনও এখন থামে না। সম্ভবত এই প্ল্যাটফর্মের কারণেই থামে না। তা আমাদের 125 বছর পরে
এই প্ল্যাটফর্মটা যদি ইনশাল্লাহ যারা কাজ করতেছে অনেক ভালো কাজ করতেছে আমরা দেখতেছি, তা এরা যদি সুন্দরভাবে কাজটা ওঠে এবং প্ল্যাটফর্মটা হয় তাহলে ইনশাল্লাহ বিভিন্ন ট্রেন আমাদের এখানে থামবে, যেসব ট্রেন এখানে থামে না। আমরা গর্বিত যে এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে। আমরা শুনেছি যে রাজবাড়ির থেকেও বড় প্ল্যাটফর্ম এখানে হচ্ছে, রাজবাড়ির থেকেও 100 ফিটের উপরে বড় প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ। তা আমরা অবশ্যই গর্বিত যে এখানে সুন্দরভাবে কাজ শেষ হোক এবং সব ট্রেন আমাদের এখানে দাঁড়াকে। আমাদের এলাকাবাসী হিসেবে আমাদের দাবি যে ইন্টারসিটি সহ, যেহেতু সূর্যনগর রাজবাড়ী জেলার, যে আপনারা জানেন হয়তোবা যে সূর্যনগর হচ্ছে রাজা সূর্য কুমারের এখানে অবস্থান করতেন উনি এক সময়। তা সেই হিসাবে এই রেল স্টেশনটা স্থাপিত হয়েছে রাজবাড়ির নামে। এই সূর্যনগর রাজা সূর্য কুমারের নামে স্টেশন, কিন্তু এখানে আমাদের অনেক ট্রেন থামে না, কোনো ট্রেনই থামে না, শুধু শাটল ছাড়া। এবং অনেকে অ্যাক্সিডেন্ট হতো, এতে মানুষের খুব কষ্ট হতো যাতায়াতের। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই, দেশ গড়তে জুলাই এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুরে খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাতক্ষীরা জেলার আয়োজনে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। স্বাস্থ্যসেবা যেন সবার জন্য সহজলভ্য হয়, এই লক্ষ্যকে সামনে রেখে জেএএম ফাউন্ডেশন ও লায়ন ক্লাব অব চিটাগং বন্ধনের যৌথ আয়োজনে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। 12 জুলাই উপজেলার এলকে সিদ্দিক স্কোয়ারে আয়োজিত ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন, সমৃদ্ধ সীতাকুণ্ড গড়তে আমাদের স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তার কাজ আরও বিস্তৃত করতে হবে। আমাদের এই সেবা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগটা নিয়েছেন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এই উদ্যোগ তো সবাই নেয় না, সবাই কাজে আসে না। ইনি যে মানবতার খাতিরে যে একটা নিজের উদ্যোগে ভালো লাগছে, ডাক্তারের চিকিৎসাটা অনেক ভালো লাগছে। তো উনি ওষুধ লিখে দিছে, পরে দেখি ভবিষ্যতে হয়তো এরকম আরো ডাক্তার আমরা ইয়ে করি এটার জন্য। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় স্থানীয় সিটি কর্পোরেশনের ফিয়েস্তা মাইওর এর অংশ হিসেবে বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনা এর ব্যানারে স্থানীয় প্লাসা ব্লাঙ্কেরনা আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশি উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন। তিনি বার্সেলোনা প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি লালনের এই ধারার প্রশংসা করেন। বাংলাদেশি এই উৎসবে শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো এবং বড়দের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতাও হয়েছিল। খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাই আরও বক্তব্য প্রদান করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের যুব ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ধিত আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তার জামান সম্রাট ও সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ান সহ মানুষকে মেসেজ দিতে হবে যাতে তাকে ছেড়ে দিল তার নামে যেন চান্দা পাঠিয়ে যায়। এই আমরা দেখেছি 90 পরবর্তী সময়ে এই ধরনের একটি সন্ত্রাস নির্ভর রাজনীতি এদেশের বিভিন্ন জনপদে ছিল।
এদিকে চট্টগ্রাম জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাদের দেউড়ি ভিআইপি টাওয়ার সেমিনার হলে সাধারণ সভায় সভাপতিত্ব করেন জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি সরওয়ার কামাল। জসিমউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে যমুনা ইলেকট্রিক্সের হেড অব সেলস মাকসুদুর রহমান, সাইদুল হক, মুজাম্মিল হক, এস.এম. জুবায়ের আহমেদ, বজলুর রহমান সহ জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপ এবং নতুন ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করেন। শুভেচ্ছা আদাব জানিয়ে আমি আমার সংক্ষেপে পদবে যেই সময় আমি অর্থ সম্পাদক ছিলাম, জলসা মার্কেটের বিভিন্ন সমস্যায় আমি তাদের পাশে থেকেছি এবং যে কোনো সমস্যায় ওনারা সমিতির কার্যালয়ে এসেছেন, আমি চেষ্টা করেছি অতি দ্রুত জলসা মার্কেটের যে কোনো সমস্যা যেন সমাধান করে এই মার্কেটকে ব্যবসায়ী উপযোগী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমি বর্তমান কমিটি এবং তামাকুল বণিক সমিতির পক্ষ থেকেও সেটা সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছি। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি NCT-2 জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম, এপ্রেস পয়েন্টে কন্টেইনার এক্সামিং কার্যক্রম এবং CTMS ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি NCT-তে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং MD চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সহ অন্যান্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মদিনা থেকে 387 জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-138 অদ্য সকাল 9:30 শাহ আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে 23 প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে যায়। যান্ত্রিক ত্রুটি সরিয়ে বিমানটিকে সকাল 11:20-এ রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। বর্তমান রানওয়ে স্বাভাবিকভাবে সচল রয়েছে। গাজীপুর সদর উপজেলার ভালগড় ইউনিয়নে অবস্থিত মোশাররফ কম্পোজিট লিমিটেড কারখানার একটি গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 3টার সময় ভালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত গোডাউনে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কাভার্ড ব্যান্ড যুগে এই গোডাউনে এসে গেটম্যান এবং অন্যান্য লোকদেরকে বেঁধে রেখে ডাকাতি করে। এতে করে গোডাউনে থাকা 30 লক্ষ টাকা মূল্যের সুতা ও লোকজনদেরকে কাছে থাকা নগদ টাকা নিয়ে যায়। বেশি কিছু বললে কিন্তু ফুটাই দেবো। এগুলো বলার পরে আমাকে নিয়ে যাওয়ার পরে আমি ডাক দিছি, ওর ছেলে উঠছে, তার ছেলের আবার তার বাবাকে ডাকাইছে, তার সবাইকে আমাকে বাঁধছে। কোম্পানির একজন ডেপুটি জেনারেল ম্যানেজার আছেন, উনি আবার আমাকে ফোন করে এরকমের আপনাদের গোডাউনে নাকি, আমাদের নয়াপাড়া গোডাউনে নাকি ডাকাত পড়ছে। তো আমি চারদিকে খোঁজখবর নিয়ে জানতে যেটা পারলাম যে ডাকাত চলে যাওয়ার পরে আমরা খবরটা পাইছি এবং আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে 28 থেকে 30 লাখ টাকার মাল, এটা আমাদের কাছে ইনভেন্টরি রেকর্ডে বলে 28 থেকে 30 লাখ টাকার মাল আমাদের ডাকাতি হয়েছে।